কি বলি? কুমার আসে নাই? যার সঙ্গে ঝগড়া তার কাছে ছেলেটাকে রেখে এলি? তাও ওরা পাড়া গাঁয়ের মেয়ে, কত রকম জানি। সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। রইল কুমার আপনার কাছে, ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। এমনই করিয়াই এই 5টা দিন কাটিল। মেয়েদের যত্নের ছবিটা বিজয়ের মনে ছিল চিরদিনই অস্পষ্ট। মাকে সে ছেলেবেলা হইতে অসুস্থ ও অপটু দেখিয়াছে। গৃহিণীপনার কোনো কর্তব্যই তিনি সম্পূর্ণ করিয়া উঠিতে পারেন নাই। এমনকি নিজের স্ত্রীও ছিল মাত্র বছর 2 জীবিত। তখন তাহার পাঠ্যাবস্থা। ইহার পর হইতে দীর্ঘকাল কাটিয়া গেল সুদূর প্রবাসেই। ভালো মন্দ অনেক স্মৃতি মাঝে মাঝে তাহার মনে পড়ে, কিন্তু সমস্তই যেন অবাস্তব বয়ে পড়া কল্পিত কাহিনী মাত্র। আর অন্যদিকে রয়েছে তার দাদার স্ত্রী প্রভাময়ী, যে পরিবারে বৌদিদেরই বিচার চলে, ভালো মন্দর আলোচনা হয়, সে পরিবার তাহাদের নয়। মাকে অনেকদিন কাঁদিতে দেখিয়াছে, বাবা বিরক্ত ও বিমর্ষ হইয়াছেন, কিন্তু এ সকল সে নিজেই অসঙ্গত ও অনধিকার চর্চাই মনে করিয়াছে। জ্যাঠাইমা দেবর পুত্রের খোঁজ না রাখিলে, বধূ শ্বশুর শাশুড়ির সেবা না করিলে যে প্রচণ্ড অপরাধ হয়, এ ধারণা তাহার নয়। তাহার নিজের স্ত্রীকেও অনুরূপ আচরণ করিতে দেখিলে সে যে মর্মাহত হইত তাহও নহে। কিন্তু তাহার এতকালের ধারণাকে এ শেষের 5টা দিন যেন ধাক্কা দিয়া নরবরে করিয়া দিল। আজকে সন্ধ্যার ট্রেনে তাহার যাত্রা করিবার সময় চাকর জিনিসপত্র বাঁধিয়া প্রস্তুত করিতেছে, আর ঘণ্টা কয়েক মাত্র দেরি। সন্তোষ আসিয়া আড়াল হইতে বলিল, মাসিমা খেতে ডাকছেন? এমন সময়ে আজ্ঞে হ্যাঁ, এই বলিয়াই সে সরিয়া পড়িল। বিজয় ভিতরে আসিয়া দেখিল যথারীতি বারান্দায় আসন পাতিয়া ঠাই করা হইয়াছে। মাসির গলা ধরিয়া কুমার ঝুলিতেছিল। তাহার হাত হইতে নিজেকে মুক্ত করিয়া অনুরাধা রান্নাঘরে গিয়া প্রবেশ করিল। আসনে বসিয়া বিজয় কহিল, এ কি ব্যাপার? ভেতর হইতে অনুরাধা বলিল, 2টি খিচুড়ি রেঁধে রেখেছি, খেতে বসুন। বিজয় বলিল, অসময়ে কেন আবার কষ্ট করতে গেলেন? আর যদি করলেন খান কত লুচি ভেজে দিলেই হতো। অনুরাধা কহিল, লুচি তো আপনি খান না, বাড়ি পৌঁছতে রাত্রি 2-3টেও তো হয়ে যেতে পারে। না খেয়ে উপোস করে গেলেই তো কষ্ট হবে কম না আমার। কেবলই মনে পড়বে ছেলেটা না খেয়ে গাড়িতে ঘুমিয়ে পড়েছে। বিজয় কিছুক্ষণ নীরবে আহার করিয়া বলিল, বিনোদকে বলে গেলুম সে যেন আপনাকে দেখে। যে কটা দিন এ বাড়িতে আছেন যেন অসুবিধে কিছু না হয়। সে আবার কিছুক্ষণ নীরবে থাকিয়া বলিল, আর একটা কথা জানিয়ে যাই, যদি দেখা হয় গগনকে বলবেন আমি তাকে মাপ করেছি, কিন্তু এ গায়ে যেন সে আর না আসে। এলে আর ক্ষমা করব না। কখনো দেখা হলে তাকে জানাবো। এ বলিয়াই অনুরাধা কিছুক্ষণ চুপ করিয়া রহিল। তারপরই বলিল, মুশকিল হয়েছে কুমারকে নিয়ে। আজকে সে কিছুতে যেতে চাচ্ছে না, অথচ কেন যে চাচ্ছে না তাও সে বলছে না। বিজয় কহিল, বলতে চায় না কারণ সে নিজেই জানে না, অথচ মনে মনে বোঝে সেখানে গেলে ওর কষ্ট হবে। কষ্ট হবে কেন? আসলে এ বাড়ির নিয়মই হচ্ছে ওই। অবশ্য এর মধ্যে দিয়েই তো ও এত বড় হলো। তাহলে গিয়ে কাজ নেই, ও আমার কাছেই থাক। বিজয় তখন বলিল, হ্যাঁ আমার আপত্তি নেই, কিন্তু বড় জোর এই মাসটা, আর তার বেশি থেকেই বা আর করবে কি? উভয় কিছুক্ষণ চুপ থাকিয়া অনুরাধা বলিল, ওর বিমাতা যিনি আসবেন শুনেছি তিনি শিক্ষিতা মেয়ে।
হ্যাঁ, হ্যাঁ, তিনি বিএ পাশ করেছেন। কিন্তু বিএ পাস তো ওর জ্যাঠাইমাও করেছেন। হ্যাঁ, নিশ্চয়ই করেছেন। কিন্তু বিএ পাশের কেতাবের মধ্যে দেওর পক্ষে যত্ন করার কথা লেখা নেই। সে পরীক্ষা তাকে দিতে হয়নি। কিন্তু রুগ্ন শ্বশুর শাশুড়ি, সে কথাও কি কেতাবে লেখে না? মনে হয় না। তবে বিন্দুমাত্র অনুযোগ না করাই হচ্ছে আমাদের সমাজের সুভদ্র বিধি। অনুরাধা ক্ষণকাল চুপ থাকিয়া তাহার পর বলিল, এ বিধি আপনাদেরই থাক, কিন্তু যে বিধি সকলের সমান সে হচ্ছে ছেলের চেয়ে বিয়ে পাশ বড় নয় এমন মেয়েকে ঘরে আনা অনুচিত। কিন্তু কাউকে তো আনতেই হবে। যে দলের আবহাওয়ার মধ্যে কি আমরা দাঁড়িয়েছি তাতে বিয়ে পাশ না হলে তো মনও মানে না, আর মানও বাঁচে না, আর বোধহয় ঘরও চলে না। তাছাড়া এমন মেয়ে নিয়ে আমাদের বনবাস করা চলে, কিন্তু সমাজে বাস করা চলে না। অনুরাধার কণ্ঠস্বর পলকিচন তীক্ষ্ণ হইয়া উঠিল। সে বলিল, না, সে হবে না। একজন নির্দয় বিমাতার হাতে তুলে দিতে ওকে আপনি পারবেন না? বিজয় কহিল, সে ভয় নেই, কারণ তুলে দিলেও হাত থেকে আপনি গড়িয়ে কুমার নিচে এসে পড়বে। তাই বলে তিনি নির্দয় নয়, এবং আমার ভাবি পত্নীর সপক্ষে আপনার কথার আমি তীব্র প্রতিবাদ করি। তাছাড়া উদাস অবহেলায় তাদের নেতিয়ে পড়া আত্মীয়তায় বর্বরতায় লেশ নেই, ও দোষটা দেবেন না। অনুরাধা হাসিয়া বলিল, প্রতিবাদ যত খুশি চাই ততই করুন, কিন্তু জিজ্ঞাসা করি, নেতিয়ে পড়া আত্মীয়তার মানেটা হলো কি? আগে ও আমাদের বড় সার্কেলের পারিবারিক বন্ধন। ওর কোড আলাদা, চেহারা স্বতন্ত্র। আপনি পাড়া গাঁয়ে গৃহস্থ ঘরের মেয়ে, স্কুলে কলেজে পড়ে পাশ করেননি, পার্টিতে পিকনিকে মেশেননি। ওর অর্থ আপনাকে আমি বোঝাতে পারবো না। কেবল এইটুকুই আশ্বাস দিতে পারি, কুমারে বিমাতা এসে তাকে বিষ খাওয়াবে না, বা চাবুক হাতে তাকে তাড়াও করবে না। আমি তার কথা ছেড়েই দিলুম, কিন্তু আপনি নিচে দেখবেন, কথা দিন, এই আমার মিনতি। কথা দিতেই তো ইচ্ছা করে, কিন্তু আমার স্বভাবও আলাদা, অভ্যাসও আলাদা। আপনার আক্রোশ স্মরণ করে মাঝে মাঝে দেখবার চেষ্টা করব, কিন্তু যতটা আপনি চান তা পেরে উঠতে পারবো না মনে হয়। আমার খাওয়ার শেষ, এখন উঠি, যাবার উদ্যোগ করি কে। এই বলিয়া সে উঠিয়া পড়িল। তাহার পর আবার কহিল, রইল কুমার আপনার কাছে। ওকে ছাড়বার দিন এলে দেবেন বিনোদকে দিয়ে কলকাতায় পাঠিয়ে। প্রয়োজন হয় অসংকোচে সন্তোষকেও সঙ্গে দেবেন। প্রথমে এসে যে ব্যবহার আমি করেছি, আমি তেমন নই। বাড়ির সম্মুখে ঘোড়ার গাড়ি দাঁড়াইয়াছিল, জিনিসপত্র বোঝাই দেওয়া হইয়াছে। বিজয় উঠিতে যাইতেছে, এমন সময় কুমার আসিয়া বলিল, বাবা, মাসিমা ডাকছেন একবার। সদর দরজার পাশেই অনুরাধা দাঁড়াইয়াছিল। সে সেখান থেকেই কহিল, প্রণাম করব বলে ডেকে পাঠালুম, আবার কবে যে করতে পাবো জানিনি। এই বলিয়া গলায় আঁচল দিয়া দূর হইতে প্রণাম করিল। উঠিয়া দাঁড়াইয়া কুমারকে কোলের কাছে টানিয়া লইল। তাহার পর বলিল, ও ঠাকুরমাকে ভাবতে বারণ করবেন, যে কটা দিন ছেলেটা আমার কাছে রইল অযত্ন হবে না। বিজয় তখন হাসিয়া বলিল, হ্যাঁ, সে তো বিশ্বাস করা কঠিন। কঠিন কার কাছে? আপনার কাছেও নাকি? এই বলিয়া সেও হাসিতে গেল। পলকের মধ্যে দুজনারই চোখাচোখি হইল। বিজয় স্পষ্ট দেখিতে পাইল, তাহার চোখের পাতা দুটি জলে ভিজা। মুখ নামাইয়াই সে বলিল, কুমারকে নিয়ে গিয়ে কিন্তু কষ্ট দেবেন না। আর বলতে পাবো কি না বলেই বারবার বলে রাখছি, আপনাদের বাড়ির কথা মনে হলে ওকে পাঠাতে আমার ইচ্ছা হয় না। নাই বা পাঠালেন। আর হ্যাঁ, যাবার আগে একটা কথা বলি আপনাকে, যে প্রতিশ্রুতিটার কথা আর একবার স্মরণ করিয়ে দিই। কথা দিয়েছেন কখনো কিছু প্রয়োজন হলে চিঠি লিখে আমাকে জানাবেন।
হ্যাঁ, আমার তা মনে আছে। গাঙ্গুলি মহাশয়ের কাছে ভিক্ষুকের মতোই আমাকে চাইতে হবে, মনের সমস্ত ধিক্কার বিসর্জন দিয়েই চাইতে হবে। কিন্তু আপনার কাছে তা নয়, যা চাইবো স্বচ্ছন্দে চাইবো। হ্যাঁ, সেটা যেন মনে থাকে। এই বলিয়া বিজয় যাইতে উদ্যক্ত হইলে সে কহিল, তবে আপনিও একটা প্রতিশ্রুতি দিয়েছেন, বলুন প্রয়োজন হলে আমাকেও জানাবেন। জানাবার মতো আমার কি প্রয়োজন হবে অনুরাধা? তা কি করে জানবো? আমার তো আর কিছুই নেই, কিন্তু প্রয়োজন হলে প্রাণ দিয়ে সেবা করতেও তো পারবো। আপনাকে ওরা করতে দেবে কেন? আমাকে কেউ বাধা দিতে পারবে না। কুমার আসে না শুনিয়া মা আতঙ্কে শিহুরিয়া উঠিলেন। কি বলি? কুমার আসে নাই? যার সঙ্গে ঝগড়া তার কাছে ছেলেটাকে রেখে এলি? বিজয় বলিল, যার সাথে ঝগড়া সে কি পাতালে ঢুকেছে মা? তাকে খুঁজে বার করে সাধ্যকার। তোমার নাতি রইল তার মাসির কাছে, দিন কয়েক পরেই আসবে। হঠাৎ মাসি এলো কোত্থেকে রে? ভগবানের তৈরি সংসারে হঠাৎ কে কখন কোথা থেকে আসবে মা, সে কি কেউ জানে? যে তোমার টাকা করে নিয়ে ডুব মেরেছে, এ সেই গগন চাটুর্যের ছোট বোন। বাড়ি থেকে একেই তাড়াবো বলে লাঠি সোটা পেয়াদা সমস্ত কিছু নিয়েই রণসজ্জায় যাত্রা করেছিল। কিন্তু তার হলো কই? তোমার আপনা নাতেই তো করলে গোল। এমনই তার আঁচল চেপে ধরে বসে রইল যে আর তাড়ানোই চলল না। মা ব্যাপারটা আন্দাজ করিয়া জিজ্ঞাসা করিলেন, কুমার বুঝি তার খুব অনুগত হয়ে পড়েছে? মেয়েটা খুব যত্ন আত্তি করে বুঝি? বাছা, যত্ন তো কখনো পাই নাই। হ্যাঁ মা, আমি তো ছিলাম বাইরে, বাড়ির ভেতরে কে কাকে কি যত্ন করতো চোখে তো দেখিনি কখনো। কিন্তু আসবার সময়ে কুমার মাসিকে ছেড়ে কিছুতেই আসতেই চাইল না। মা মনে মনে একটু সন্দেহ করিয়া বলিলেন, তাও ওরা পাড়া গাঁয়ের মেয়ে, কত রকম জানি, সঙ্গে না এনে ভালো করিসনি বাবা। সে কি মা, তুমি নিজে পাড়া গাঁয়ের মেয়ে হয়ে পাড়া গাঁয়ের মেয়ের বিরুদ্ধে এমন নালিশ? শেষকালে তোমার বিশ্বাস কি পড়ল বুঝি শহরের মেয়ের ওপর? শহরের মেয়ে? না বাবা, তাদের চরণে কোটি কোটি নমস্কার। এই বলিয়া মা দুই হাত এক করিয়া কপালে ঠেকাইলেন। বিজয় হাসিয়া ফেলিল। মা বলিলেন, হাসছিস কি রে? আমার দুঃখ কেবল আমিই জানি, আর জানেন তিনি। বলিতে বলিতে তাহার চোখ ছলছল করিয়া আসিল। তিনি আবার কহিলেন, আমরা যখনকার, সে পাড়াগা কি আর আছে বাবা? দিনকাল সব বদলে গেছে। হ্যাঁ, তা অনেক বদলেছে মা, কিন্তু যতদিন তোমরা বেঁচে আছো ততদিন সবটা বদলে যায়নি। একেবারে তো লোপ পাইনি কিছুই। তারই একটুখানি প্রমাণ দেখে এলুম। কিন্তু মা, তোমাকে যে সে জিনিস দেখাবার জো নেই, এ দুঃখটাই মনে রইল।